বাংলা সেকেন্ড পেপার এমসিকিউতে কিন্তু আমি 29 পাইছিলাম। বাংলা ফার্স্ট পেপারে অনেক খারাপ এক্সাম দেওয়ার পরও বাংলা সেকেন্ড পেপার দিয়ে কিভাবে আমি এই মার্কসটা তুলতে পারছিলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে, যেখানে আমার অন্য ফ্রেন্ডসরা বাংলা সেকেন্ড পেপার নিয়ে অনেক টেন্স ছিল, সেখানে আমি অনেক চিল মুডে এক্সাম দিয়ে আসছি এবং মার্কসও কিন্তু অনেক ভালো পাইছি। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আমি আশা করি তোমার বাংলা সেকেন্ড পেপার রিলেটেড আর কোনো প্রবলেমই থাকবে। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপার নিয়ে স্পেসিফিক্যালি অনেক টেন্স, তাদের জন্য আজকের ভিডিওটা হতে পারে অনেক উপকারী এবং একটা লাইফ সেভার। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, বিগত কয়েকদিন ধরেই আমি দেখতেছি তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বারবার আমাকে কোশ্চেন করতেছো, ভাইয়া বাংলা সেকেন্ড পেপার কিভাবে পড়ছেন, বাংলা ফার্স্ট পেপার কিভাবে পড়ছেন। আমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা তেমন একটা বাংলা লাস্টে গিয়েও পড়ে না, পরীক্ষার আগের 2-1 দিন আগে পড়া শুরু করে, তারপরে আশা করে যে অনেক ভালো মার্ক পাবো, অনেক ভালো মার্ক পাবো। এটা সম্ভব যদি তুমি রাইট স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নিতে পারো। আমি অলরেডি আমার বাংলা ফার্স্ট পেপার জার্নি নিয়ে ভিডিও বানাইছি, ওই ভিডিওতে কিছু কিছু বাংলা সেকেন্ড পেপারের কথাও চলে আসছে। সো বাংলা সেকেন্ড পেপার নিয়ে তোমরা ডেডিকেটেড ভিডিও অনেকেই চাইছো, তো আজকের ভিডিওটা বাংলা সেকেন্ড পেপারে তোমাদের কিছু কিছু সমস্যার মেজর প্রবলেম যেগুলো আছে ওগুলো আমি সলভ করার চেষ্টা করবো, যেগুলো তোমরা বলছো বিগত কয়েকটা ভিডিওতে। প্লাস আমারও কিছু পার্সোনাল প্রবলেমস ছিল অন টপ অফ দ্যাট, এগুলো নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো। বাংলা সেকেন্ড পেপার নামটা শুনলেই তোমাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয় যে এই টেক্সট বুক আমি কিভাবে পড়বো, এই যে এমসিকিউ বাংলা সেকেন্ড পেপারের কোথা দিয়ে দেয় কিচ্ছু বুঝি না। অনেক মিমস দেখো না যে বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ অপশনস বি লাইক 4টার অপশন 4টাই কাছাকাছি। আসলে এরকমটা না, তুমি যদি ভালো মতো বাংলা সেকেন্ড পেপার বুঝে বুঝে পড়ো তোমার কিন্তু ওই অপশনগুলো অন্যরকমই মনে হবে, একদমই একরকমের মনে হবে না। এখন এই ক্ষেত্রে বাংলা সেকেন্ড পেপারের মেইন বইটা আমি কিভাবে পড়তাম এটা তোমাকে একটু শর্টে বলি। বাংলা সেকেন্ড পেপারের মেইন বইয়ের ক্ষেত্রে তোমরা দেখবা তোমরা যদি ঢালাওভাবে জাস্ট লাইন বাই লাইন পড়তে যাও তুমি পারতেছো না, তোমার কাছে কঠিন মনে হইতেছে। তো সেক্ষেত্রে তোমার যদি কোনো বাংলা সেকেন্ড পেপারের কোর্স থাকে, কোনো টিউশন টিচার থাকে, সেক্ষেত্রে তুমি তার কাছ থেকে খুব সহজেই বুঝে নিতে পারো, বা অনলাইনে অনেক কন্টেন্ট দেখবা, এখান থেকে তুমি বাংলা সেকেন্ড পেপারের ওই টপিকটার বেসিকটাকে ভালো করে ক্লিয়ার করে নিবা এবং মেক শিওর করবা এটার জন্য এসএসসির ভিডিও হয়, এইচএসসির ভিডিও না। কারণ কি এইচএসসির যেই বাংলা সেকেন্ড পেপার গ্রামারটা আছে এবং এসএসসির যেই বাংলা সেকেন্ড পেপার গ্রামারটা আছে এই দুইটা কিন্তু সেম না। এসএসসি এবং এইচএসসির মধ্যে অনেক পার্থক্য আছে। এইচএসসির যে বইটা আছে এখানে কিছু কিছু টপিক দেওয়া আছে যে ধরো 5 প্রকার 6 প্রকার, আবার এসএসসিতে দেওয়া আছে ধরো আরো কম প্রকার ভেদে। তো এই ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। এই সমস্যাটা মূলত কিসের জন্য হয়েছে, আমাদের কিন্তু 2022 সালের পরে অর্থাৎ 2023 সালে বইটা চেঞ্জ করা হয় বাংলা সেকেন্ড পেপারের। তারা কিন্তু অন্য একটা বই ছিল যেটা খুবই মোটা ছিল, এখন যে বইটা আছে এটা কিন্তু খুবই পাতলা, আমরা কিন্তু ওই পাতলা বইটাই পড়ছি। এন্ড আমাদের ক্লাস 8 এর যে গ্রামার বইটা ছিল আমাদের ক্ষেত্রে যেটা আমরা পাইছি ওইটা কিন্তু আরো ভালো করে ব্যাখ্যা করা ছিল, যেটা কিন্তু আমাদের 9 এর বাংলা বইতে ছিল না। তো 9 এর বাংলা বইটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগতো এবং আমি একজনের কাছে বাংলা প্রাইভেট পড়তাম, উনি কিন্তু বিশেষ করে আমাদের যে আগের বইটা আছে এসএসসি মানে 22 সালের আগের যে বইটা ওইটা আমাদের পড়াইতো। তো ওই ক্ষেত্রে ওই বইতে কিন্তু প্রকারভেদ দেখতাম যে এক একটা এক এক রকমের দাগ, কিন্তু ওইটা আবার এইচএসসির বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই তোমরা এইচএসসির কন্টেন্ট না দেখে আগে এসএসসির কন্টেন্টটা দেখো, তাহলে তোমাদের মধ্যে কিন্তু ডিফারেন্সেস আছে ওইটার ভিতরে। তো একটা ক্লাস দেখার পরে তুমি ওই টপিকটা ভালো করে রিডিং করবা, রিডিং করার পরে দাগাই দাগাই পড়বা এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সেম কথাই বলি যে তোমার মেইন যে টপিক আছে বা তোমার মধ্যে নতুন কোনো ভিজুয়ালাইজেশন আসতে পারে, তুমি মাথার মধ্যে চিন্তা করতে পারো যে এইভাবে তো এই জিনিসটা মনে রাখা যায়। যেমন আমি মনে রাখছিলাম ঘোষ আর অঘোষ ধ্বনিটা বর্গ অনুসারে ভাগ করে এরকম কিছু টিপস এন্ড ট্রিক্স তুমি আসলে অনলাইনেও পাওয়া যাবে, তুমি নিজে নিজে পড়তে পড়তে আবিষ্কার করতে পারো। ওই জিনিসটা তুমি বইয়ের উপরে যে পৃষ্ঠা জায়গা খালি আছে না ওইখানে লিখে রাখবা অথবা স্টিকি নোট ইউজ করবা, বাট তারপরে বইয়ের উপরে রেখে রাখবা। এন্ড আমি তোমাদের বারবার বলতেছি একবার হইলেও বাংলা সেকেন্ড পেপার বইটা ফুল রিডিং দিবা। ফুল বলতে তোমাদের সিলেবাস যতটুকু আছে ওই সিলেবাস অনুযায়ী অতটুকুই রিডিং দিবা। কারণ অনেকে করে কি শুধুমাত্র 30টা এমসিকিউ হইতো এমনি পারবো, মানে গাইড থেকে পড়ে যাবো। গাইড থেকে পড়তে গেলে তোমার অনেক ঝামেলা হবে। কারণ কি আমি আগেই বলছি তোমার 22 সালের আগে বলতে কি মূলত 23 সালে বইটা মানে নতুন বই আসছে আর কি। তো 22 সালের আগে যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো দেখবা যে তোমার বইয়ের সাথে মিলতেছে না। অনেক কোশ্চেন আছে তোমার বইতে টপিকই নাই। তো এখন তোমরা অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, আসলে এইখান থেকে কোশ্চেন আসলে কি আমার সমস্যা হবে, আমি কেমনে অ্যান্সার করবো। টেনশনের কোনো কারণ নাই, তোমাদের মেইন যে বুকটা আছে ওই এর বাইরে একটা জায়গা থেকেও কোশ্চেন আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা কিন্তু শুধুমাত্র মেইন বুকটাই পড়ছি। গাইডে দেখবা এসএসসি 20 সালের 22 সালের 21 সালের যে কোশ্চেন গুলো আছে ওগুলা তোমার বইতে পাবা না, কিন্তু 23 সালের পরবর্তী যে কোশ্চেন গুলো আছে সবই কিন্তু তোমাদের বইয়ের তোমাদের হাতে যে বইটা আছে ওইটা ইনক্লুডেড। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা 23 সালের 24 সালের 25 সালের এই 3টা বছরের কোশ্চেন সলভ করতে। তোমাদের আগের বছরের কোশ্চেন সলভ করার কোনো প্রয়োজন নাই। তোমাদের জন্য কিন্তু একটু ভালো হয়ে গেছে তাই না, যে তোমরা কম বোর্ড কোশ্চেন সলভ করতে পারতেছো। অ্যাকচুয়ালি না, কারণ
যত বোর্ড কোশ্চেন কম, তোমার প্র্যাকটিসের স্কোপটা তত কম হয়ে যায়, তার ফলে তোমার কিন্তু প্রিপারেশন অতটা স্ট্রং হয় না। আমি এর জন্যই বারবার বলতেছি, বাংলা সেকেন্ড পেপার বইটা অ্যাটলিস্ট একবার হইলেও ভালো মতো রিডিং দিবা। যদি রিডিং দিতে না পারো ভাইয়া, তাহলে কিন্তু তুমি 30টা এমসিকিউ সিকিউর করতে পারবা না। আমি কিন্তু আমার ক্ষেত্রে বাংলা সেকেন্ড পেপার এমসিকিউতে 29 পাইছিলাম। একটা ভুল গেছিল, কোনটা ভুল গেছিল আমার সঠিক মনে পড়তেছে না, বাট সম্ভবত ওইটা বানান রিলেটেড ছিল, বানান না, সম্ভবত উচ্চারণ রিলেটেড ছিল। হ্যাঁ, উচ্চারণ রিলেটেড ছিল। উচ্চারণ থেকে আমি আসলে ভুল গেছিল, বাট উচ্চারণের ক্ষেত্রে এইচএসসি তে উচ্চারণ আছে, এসএসসি তে অনেক ছোট করে দেওয়া। তো এই ক্ষেত্রে এইচএসসি টা তোমরা ফলো করতেও পারো, বাট এসএসসির জন্য ডেডিকেটেড যে কন্টেন্ট ওইটাই কনজিউম করা তোমাদের জন্য বেটার হবে। আমি কিন্তু 30 পাইনি, 30 পাইনি আর কি, এটা আমার কাছে খারাপ লাগছে, বাট তারপরও 29 পাইছি, যেটা মোটামুটি সারপ্রাইজিং রেজাল্টই বলতে পারো। এবং আমাদের বোর্ডে কিন্তু বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউটা মোটামুটি ইজি করছে, বাট অন্যান্য জায়গায় যেগুলো টাফ করছে ওগুলো আমি মোটামুটি পারছি। এটার কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করা। আমি আগে প্রথমে মিসকনসেপশনে ভুগতাম যে আগের যে কোশ্চেনগুলো আছে 22 সালের 21 সালের, ওগুলো থেকে হয়তো কোশ্চেন দিয়ে দিবে, কি করবো, আমাদের বই তো নাই। বাট তারপরও আমি সাহস যোগাই, এবং আমার সিনিয়র ভাইদের যারা আছে, যারা হচ্ছে 23 সালে 24 সালে এক্সাম দিয়েছে, এবং আমার যারা টিচার ছিলেন, তারা আমাকে বলছে যে তোমাদের এই যে বোর্ড বইটা আছে ওইটার বাইরে কোথাও দিয়ে কোশ্চেন আসবে না, আগে যেটা গেছে গেছে। তো তোমরা অবশ্যই 23, 24, 25 সালের 3 বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা। এবং আমি এখানে লিখে রাখছি কি দেখো, এক্সাম এক্সাম এন্ড এক্সাম, তোমাদের এই মেইন 30 মার্কের এমসিকিউ নিয়েই সমস্যাটা বেশি হয়। তো 30 মার্কের এমসিকিউর জন্য তোমরা বারবার বাসায় বসে বসে মডেল টেস্ট দিবা, নিজে নিজে দাও, বাইরে কোথাও দাও, কোনো কোচিং এ দাও, এখন তো আর সময় নেই তোমাদের, এখন কিন্তু খুব অল্প সময় আছে। তুমি অ্যাটলিস্ট 23, 24, 25 এই 3টা বছরের বোর্ড কোশ্চেন অ্যাটলিস্ট সলভ করে যাও ভাইয়া। আমি গ্যারান্টি দিয়ে বলি, তোমার যে কোশ্চেনটা আসবে ওগুলোর মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন থেকে প্রচুর কমন পাবা। আমি কিন্তু আমার বছরে প্রচুর কমন পাইছি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন থেকে। এখন কিছু কিছু আছে জিয়া তোমার মেন বই থেকেই দিয়ে দিবে, যেমন বললো যে বিশেষ্য কয় প্রকার, সর্বনাম কয় প্রকার, এগুলোর জন্য তোমাকে অবশ্যই মেন বই পড়তে হবে। সব জিনিস যে তুমি বোর্ড প্রশ্ন পড়েই কমন পাওয়া যাবে এমন কিন্তু নয়। এখন তুমি অনেক ক্ষেত্রে গাইড বা সাপ্লিমেন্টে দেখবা যেগুলোর নিচে কোনো সাল লেখা নাই, মেন বইয়ের হুবহু লাইন থেকে কোশ্চেন তুলে দেওয়া আছে, এবং ওক্ষেত্রে অনেক কোশ্চেন হয়, কারণ প্রত্যেকটা লাইন থেকে যদি তোমার কোশ্চেন করা হয়, তোমার তো কোশ্চেন সংখ্যা অবশ্যই বেশি হবে। তো ওইগুলো তুমি প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ এটা প্র্যাকটিস করা পারে, কিন্তু বোর্ড কোশ্চেন গুলো করবা না 22 সালের আগে। ওগুলো করলে তুমি আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আমাদের বইতে তো নাই। আশা করি আমি বুঝাইতে পারছি তোমরা কিভাবে এমসিকিউটা কভার করবা। এমসিকিউটা ফার্স্টে কভার করতে পারলে তোমার রিটেনে মার্ক তোলা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। কারণ দেখো, রিটেনে তুমি যদি আহামরি মার্কস না পাও, তুমি যদি এমসিকিউতে অ্যাবভ 28 পাও, 28, 29, 30 এগুলো পাও, তোমার কিন্তু অটোমেটিক 90+ মার্ক চলে আসবে। এবং আমার মার্ক তুমি দেখতেই পারতেছো। এখন আমি বাংলা সেকেন্ড পেপার অ্যাকচুয়ালি যে 96 পাইছি এই জিনিসটা না, আমি তোমাকে ক্লিয়ার করি, আমাদের কিন্তু একবারে রেজাল্টটা দেয়, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে দেয়। তো এই জিনিসটা নিয়ে হয়তো অনেকে কথা বলে না, আমি বলে দিই। আমি মনে মনে আসলে অ্যাপ্রক্সিমেট লিখে রাখছি কিন্তু এখানে, কারণ আমি বাংলা ফার্স্ট পেপারে তোমাদের বলছি যে আমার কিন্তু মাত্র 20টা এমসিকিউ হয়েছিল। তো আমি কিন্তু সিকিউ অত হামামরি লিখতে পারছি, লাস্টের দিকে আমাদের হাতের লেখা খারাপ হয়ে গেছে, এটা কিন্তু আমি বলছি। তো ওই হিসাব করে আমি দেখলাম যে আমি আসলে 85 বেশি তেমন একটা পাওয়ার সম্ভাবনা আমার নাই, যত ভালো রিটেন লিখি না কেন। তো এই ক্ষেত্রে দেখলাম আমার বাংলা সেকেন্ড পেপারে এই মার্কটাই পাইতে হবে, তোমরা হিসাব করে দেখো এটাই হবে। তো এইভাবে আমি ব্যাক করতে পারছি। তো যারা আসলে হেটার্স আছো, ওরা বলতে পারো যে আপনি কেমনে বুঝছেন, আপনি এটা বলে দিচ্ছেন, আসলে তাদের জন্য এই রিপ্লাইটা দেওয়া আর কি। তো এমসিকিউতে আমি যেহেতু 29 পাইছি, তো আমার রিটেনেও ভালো মার্কস ক্যারি করতে পারছিলাম। এইটার জন্য তোমাদের বেস্ট যে জিনিসটা হচ্ছে, তোমার মেইন বইয়ের যে রিটেন আইটেমগুলো দেওয়া আছে না, বাক্য সম্প্রসারণ, রচনা, তারপরে আরো যেগুলো আছে দরখাস্ত, ওই জিনিসগুলো ভালো করে পড়বা। দরখাস্ত তো তোমরা ছোটবেলা থেকেই লিখতেছো, একটা ফরম্যাট শিখবা, এবং কয়েকটা দরখাস্ত থাকতে পারে, ফর্মাল দরখাস্ত থাকতে পারে, তোমার ডিসির কাছে থাকতে পারে, তোমার উপজেলা প্রশাসকের কাছে থাকতে পারে, তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে, ওটা অন্য রকমের। হ্যাঁ, তুমি যখন একটা মন্ত্রণালয় দিবা তখন অন্য রকমের। তো জিনিসগুলো আসলে ভ্যারি করে, এবং প্রত্যেকটা টাইপ থেকে তুমি আসলে একটা বা দুইটা করে প্র্যাকটিস করে যেতে পারো, এবং বাসায় অবশ্যই খাতায় লিখবা। এই কাজটা করার মাধ্যমে কিন্তু ভালো মার্কস ক্যারি করা সম্ভব হয়। আমি যখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দরখাস্ত লিখতাম, আমি কিন্তু প্রায় ফুল মার্কস পাইতাম, হয়তো বা 1 মার্ক বা 2 মার্ক কাটা যেত, ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফুল মার্কস পাইতাম। এটা কিন্তু তেমন একটা কেউ লিখতে পারতো না দেখি ফুল মার্কস পাইতো না। তো দরখাস্তের ক্ষেত্রে তোমরা অবশ্যই কাটাকাটি করতে পারবে না, এবং একটু ফর্মাল যেহেতু জিনিসটা, ফর্মাল হতে রাখার চেষ্টা করবা, 1 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা, এরকম কিছু নিয়ম তোমরা অবশ্যই জানো। তো এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি না এক্সট্রা করে। অন্য যে রিটেন আইটেম গুলো আছে আমি বলছি যে বাসায় একবার করেও লিখবা। এন্ড তোমাদের অনেকের কাছে দেখছি, আমাদের ব্যাচেরও অনেক ব্যাচমেট ছিল যারা আসলে রচনার যে নোট করতো, রচনার নোটটা কি রকম, তুমি বিভিন্ন রিসোর্সেস গ্যাদার করতে পারো, ইন্টারনেট বই থেকে করতে পারো। অনেক ক্ষেত্রে তোমার যে আগের যে বইগুলো আছে ওগুলোর যে নিয়মিত পাঠটা থাকে ওগুলো অনেক সুন্দর করে
সহজবোধ্য ভাষায় আসলে বুঝাই দেওয়া থাকে, তো এখানে তোমার লিখতে অনেক সুবিধা হয়। তুমি যত বেশি বেশি পড়বা একটা টপিক সম্পর্কে তুমি অত বানায় লিখতে পারবা। তুমি যদি কম পড়ো তুমি আহামরি বানায় লিখতে পারবা না। এন্ড অবশ্যই রচনার ক্ষেত্রে যত বেশি পয়েন্ট দিবা অত বেশি মার্ক পাবা। অনেকে মনে করো যত বেশি পৃষ্ঠা লিখবো অত বেশি মার্ক পাবা। ভাইয়া তুমি যদি 5-6টা পয়েন্ট দিয়ে 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা ভরাই ফেলো, আর যদি 10টা 12টা পয়েন্ট দিয়ে প্রত্যেকটা 1 পৃষ্ঠা করে রাখো, অবশ্যই যত পয়েন্ট দিবা অত মার্কস পাবা। পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা, পয়েন্ট বাসা থেকে বানায় নিয়ে দিতে পারো। আহামরি যে অনেক বাহির থেকে যে রচনা আসে এরকমটা না, তোমাদের তারপরও 3টা অপশন থাকে, তোমরা 3টার মধ্যে থেকে একটা লিখতে পারবা। তো সেখানে তোমার কিন্তু আহামরি অনেকগুলো রচনা পড়তে হয়েছে এরকম না। বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে তুমি দেখতে পারবা যে কি কি বাংলার রচনাটা আসলে আসে, ওইখান থেকে তুমি মেন গুলা পড়ে যাবা। এবং আমি আগের ভিডিওতেও বলছি যে কিছু মিসকনসেপশন আছে যে আগের বছর তোমার বোর্ডে যেটা আসছে ওটা পরের বছর তোমার বোর্ডে আসবে না, এরকম নাও হইতে পারে। তুমি চেষ্টা করবা যেন অ্যাটলিস্ট ধারণাটা নিয়ে যেতে তুমি তো লিখতে পারো। এবং কিছু কিছু রচনা আছে যেমন অধ্যাবসায়, সময়ানুবর্তিতা, হ্যাঁ, এই রচনা কিন্তু তেমন একটা বানায় লেখা যায় না, এগুলো কিন্তু কাট মুখস্থই রাখতে হয় বলতে গেলে। তো এগুলো তুমি যদি লেখো একটু ভালো করে লিখবা, ওগুলোর মার্কস কিন্তু বেশি পাওয়া যায়। তুমি যদি ঢালাভাবে নাও লেখো বাট তুমি যদি একটু ভালো করে লিখতে পারো অবশ্যই তুমি মার্কস আরো বেশি পাবা। বাট আমি এটা সাজেস্ট করি না, কারণ তোমাকে একটু মুখস্থ করতে হইতেছে, এন্ড আমি মুখস্থের পক্ষে না, আমি সৃজনশীলের পক্ষে। আমি কিন্তু সবসময় বানাই লেখার চেষ্টা করতাম। তো তোমরা যে ইজি রচনাগুলো আছে ওগুলো লিখতে পারো। তোমাদের আরেকটা টিপস শেয়ার করি। তোমাদের ধরো এক্সাম হলে 3টে রচনায় কমন পড়ছে, তুমি কোনটা লিখবা? ধরো 3টে রচনা দিছে, বাংলাদেশের মাদকাসক্তি ও প্রতিকার, বাংলাদেশের ষড়ঋতু, আর একটা দিল ধরো অধ্যাবসায় বা কৃষিকাজে বিজ্ঞান, বা ধরো এগুলাই আসে মোটামুটি। তো এখান থেকে তুমি কোনটা লিখবা? তুমি যদি 3টাই পারো, যেটা মনে করো একটু আনকমন, যেমন অধ্যাবসায় জিনিসটা আছে, এটা কিন্তু অনেক কঠিন একটা রচনা, তো এই ক্ষেত্রে সবাই কিন্তু এটা লিখবে না। তুমি যদি সবাই যেটা লিখতেছে ওইটা যদি না লিখে একটু ব্যতিক্রম ধরে কিছু লেখো, তোমার কিন্তু মার্কস পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। কারণ টিচার কিন্তু তোমার ফ্রেন্ডসদের খাতাও দেখবে, যেহেতু একজনের কাছে যাচ্ছে একটা হলের খাতা। তো তুমি দেখবা যে যারা টিচাররা আছে তারা একঘেয়েমি রচনা দেখতে দেখতে হচ্ছে বিরক্ত হয়ে যায়, তারপর গড়ে মার্কস দেওয়া শুরু করে না পড়েই। তুমি যদি একটু ব্যতিক্রম তুমি রচনা লিখতে পারো, তোমার কিন্তু রচনাটা অ্যাটলিস্ট স্যার দেখবে এবং তোমাকে মার্কসটা বাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। তো কাটাকাটি করার চেষ্টা কম করবা। এবং প্রত্যেকটা রিটেন আইটেম, আমি ধরে ধরে আর বললাম না, প্রত্যেকটা রিটেন আইটেম তোমার অবশ্যই বাংলা ভাষায় একবার হইলো লিখে যাওয়ার, একবার হইলো অ্যাটলিস্ট লিখে যাওয়া। তাহলে আশা করি তুমি বাংলা সেকেন্ড পেপারে অনেক ভালো মার্কস তুলতে পারবা। এবং টাইমিং এর একটা বিষয় আছে, প্রত্যেকটা লেখায় আমি অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে লেখা শেষ করতাম আর কি। এই 1 ঘন্টা রেখে দিতাম শুধুমাত্র রচনা লেখার জন্য। লাস্টের 1 ঘন্টা রচনা লিখতে 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 যতটুকু লিখতে পারি, আমি তেমন একটা লিখতে পারতাম না, কারণ রচনা জিনিসটা এভাবে পড়ে যায়নি। যারা আগে থেকে পড়ছো তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। আমি আগেই বলছি, আমার অনেক ব্যাচমেটদের আমি দেখতাম তারা আসলে নোট করতো রচনার বিভিন্ন জায়গা থেকে, অনলাইন হইতে পারে, অন্যান্য বই হইতে পারে, পত্রিকা হইতে পারে, সেখান থেকে বিভিন্ন লাইন তারা গ্যাদার করে একটা সম্পূরক নোট বানাইতো। এবং ওইটা পড়ে গিয়েই কাছাকাছি মানে সবটা লেখা সম্ভব নয়, এখানে কাছাকাছি সবটাই মোটামুটি লেখার চেষ্টা করতো, তো তারা আরো ভালো মার্কস পেতো। তো তোমরা এখানেও 15, 16, 17 অনেক ভালো মার্কস পেতে পারো রচনার ক্ষেত্রে। তো এটাই আর কি বলার ছিল তোমাদের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি অন্য কোনো টপিক রিলেটেড সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করবা, এবং ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়ে দিব, তোমরা সেখানে জয়েন হতে পারো, যেখানে আমি মোটামুটি ইন্টারঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি, তোমার বিভিন্ন কোশ্চেন জানার চেষ্টা করি, এবং তোমাদের কিন্তু অনেক ফ্রি রিসোর্সেস দেই। তো ওগুলা পেতে গেলে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করবা। এবং লাস্ট মোমেন্টে প্রিপারেশনের ক্ষেত্রে তোমার যদি কোনো মেন্টরের দরকার হয় তাহলে তোমরা এনরোল করতে পারো সায়েন্স বেকারির টিম তাণ্ডব কোর্সটাতে। এখন বলতে পারো আমার পরীক্ষার আর কয়েকদিন বাকি আছে, ভাইয়া তোমার যদি প্রিসাইজ গাইডলাইনের দরকার হয় এবং একজনের আসলে আওতাধীন অবস্থায় তুমি যদি প্রিপারেশন নিতে চাও, এই কোর্সটা তোমার জন্য বেস্ট অপশন হতে পারে। তুমি এখানে ইম্পর্টেন্ট সিকিউ গুলো পাচ্ছ, রাইটিং টিপস পাচ্ছ, এবং তুমি ক্লাস তো পাচ্ছই। এখন লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়ার জন্য তোমার অবশ্যই একজন মেন্টরের দরকার। তো তোমরা চেক আউট করতে পারো ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমি টিম তাণ্ডব জয়েন করার লিংকটা দিয়ে দিচ্ছি। তোমরা ওখানে মেসেজ দিয়ে আমার কথা যদি বলো তাহলে তোমাকে প্রসেসটা বুঝিয়ে দিবে, তো তোমরা জয়েন করতে পারো। এবং আমার মেন্টরও কিন্তু ছিলেন সায়েন্স বেকারের ইস্তেক সাকিব ভাইয়া, এবং তার কাছ থেকে কিন্তু আমি অনেক ভালো হেল্প পাইছি। এবং লাস্ট মোমেন্টে এই যে সৃজনশীল রাইটিং টিপস আমি কিন্তু বারবার তার কথাই বলতেছি, আমি গত ভিডিওতেও বলছি। তো ওনার কাছ থেকে আমি অনেক উপকার পাইছি দেখি তোমাদের কাছে শেয়ার করতেছি, তোমরা চেক আউট করতে পারো। সো ইসমি শুভদীপ সিংহ সাইন্ড আউট।